একেবারে গরিব এবং বেকার এক ছেলে অভিনবকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল শহরের কোটিপতির একমাত্র কন্যা অনন্যার সঙ্গে এক অবিশ্বাস্য কারণে। অভিনব ছিলেন ঘর জামাই এবং তিনি কেবল তার স্ত্রী অনন্যার কাছ থেকে নয়, তার ভাই ও চাকরদের অত্যাচারও সহ্য করতেন। কেন সেই কালো বহু কোটি টাকার গাড়িগুলো এসে এই গরিব অভিনবকে নিয়ে যেতে চাইল, যার হাতে কেবল নিত্য প্রয়োজনের একটি সাদামাটা ব্যাগ ছিল? তার আসল সত্য কি? অভিনব কে? কি রহস্যটা আছে যা আপনাকে চমকে দেবে? আরে ঘর জামাই, বাথরুম পরিষ্কার করে তাড়াতাড়ি বেরিয়ে এসো, বাজারে যেতে হবে। অভিনব জানতো যে এই চাকর বাড়ির অনেক পুরনো চাকর, যার সম্মান তার থেকে অনেক বেশি। হ্যাঁ ভাই। সার্ভেন্ট অভিনবকে 1000 টাকা এবং একটি লিস্ট দিয়ে বলল, দৌড়ে বাজারে যাওয়া এবং মালপত্র নিয়ে আসো। আর শোনো, অনন্যা ম্যাডামের অফিসের বন্ধু চিরাগ আজ আসছে, ওই যে রাতে ওর সাথে দেরিতে আসে। তুই তার স্বামী, তাই না? হ্যাঁ, এবার তোকেই তার খাতিরদারি করতে হবে। কি দেখছিস, যা। সার্ভেন্টের কথায় অভিনব রেগে যাচ্ছিল, তখনই তার ফোন বেজে উঠল। নম্বরটি দেখে অভিনব চমকে গেল। এটা একটি দুবাই নম্বর ছিল। অভিনব কলটি ধরল না এবং তাড়াহুড়ো করে সাইকেলে চড়ে বাজারের দিকে ছুটে গেল। সবজির বাজারে দুবাই নম্বরের কলটি আবারও এলো। অভিনব নজর না দিয়ে হাঁটতেই থাকল। তখন ওই এলাকায় কুখ্যাত গাজ্জু ভাই তার পথ আটকে দিল। তিনি দেখেই বুঝলেন অভিনবটি গোবেচারা প্রকৃতির একটি ছেলে, তাই সে তাকে আরও বেশি বিরক্ত করতে শুরু করল। হেই, আমাকে ধাক্কা দাও কিভাবে? ভাই, তুই গাজ্জু ভাইকে ধাক্কা দিয়েছিস, এবার তোকে দাম চুকাতেই হবে। অভিনব তাদের অগ্রাহ্য করে চলতে চাইল, কিন্তু গাজ্জু ভাই তাকে ঠেলে দিল। কেন কেন তোমরা আমার সঙ্গে এমন করছো? ও প্রভু, ভাই এই তো সেই ঘর জামাই যার সুন্দর বউ আছে এবং যে একজন বিলিয়নিয়ার। ভাই, আমার ছোট ভাই তার বাড়িতে চাকর। সত্যি? এই অপমান সহ্য করে অভিনব মাথা নিচু করে চলে যেতে চাইল, কিন্তু গাজ্জু ভাই তার কলার ধরে বলল, তাহলে আমরা তার বিলিয়নিয়ার বউ অনন্যা দিয়ে। এটা শুনে সব গুদারা হেসে উঠল। অভিনবের ফোন আবার বেজে উঠল। ওহ, এটা কি তোর বউয়ের ফোন? ওর মিষ্টি কণ্ঠ শুনতে দাও। তুমি আমাকে যা খুশি বলতে পারো, কিন্তু এই ফোনটা ধরিবে না। কোনো বিলম্ব না করে গাজ্জু ভাই ফোন তুলল। হ্যালো অনন্যা বেবি, বলো। কিন্তু অন্য প্রান্ত থেকে যে কথা শুনল তাতে গজ্জু ভাই কাঁপতে লাগলো এবং প্রচুর ঘাম ছাড়তে লাগলো। সে অভিনবের পায়ে পড়ে বলল, ক্ষমা করো আমাদের ভাই, আমি ভুল করে আপনাকে চিনতে ভুল করে ফেলেছি। ঠিক তখনই ধুলো উঠতে লাগলো এবং সবাই দেখল 3টি বড় দামি কালো গাড়ি গুন্ডাদের সামনে থেমে গেল। বলেছিলাম না ফোনটা ধরবে না? ওরা আমার লোকেশন খুঁজে পেয়েছে। বাইক চালাও, বাইক চালাও। এটা বলে অভিনব এক গুন্ডাকে ধরে একটি বাইকে চড়ে দ্রুত চলে গেল। উপস্থিত লোকেরা বিভ্রাত হয়ে রইল। কেন ফোন ধরার সঙ্গে সঙ্গেই কালো গাড়িগুলো এসে পৌঁছালো? বাজারপত্র কোথায়? আমি একটা সহজ কাজ বলেছিলাম, সেটাও তুই করতে পারলি না। সত্যি বলছি অভিনব, তুমি বাজার থেকে শাকসবজিও আনতে পারলে না। জানো কি, যাও আমার ঘরের মাকড়সার জালগুলো পরিষ্কার করো। তোমার কোমল হাতগুলো শুধু ওই রকম কাজে লাগে। তুমি বেকার। অনন্যা যত দ্রুত সম্ভব অভিনবকে ছেড়ে দিতে চেয়েছিল এবং সবার সামনে তাকে হেয় করে সে চেয়েছিল যে অভিনব নিজে থেকেই তার জীবন থেকে চলে যাক। ঠিক তখনই অনন্যার ফোন এলো কাজলের কাছ থেকে। হেই অনন্যা, তোরা খান্দালাতে মাফিয়া কিং আক্রম স্যারের পার্টিতে যাচ্ছিস তো? আমাদের সব কলেজ বান্ধবীরা যাবে সেখানে। না, আমার মেজাজ ঠিক নেই। অনন্যা, এটা তো মাফিয়া কিং আক্রম স্যারের আমন্ত্রণ, না বলা যায় না। তোকে আসতেই হবে।
আর আমরা সবাই আমাদের স্বামীর সঙ্গে যাচ্ছি। তোকে তোর ঘরজামাইকে নিয়ে আসতেই হবে। তোর একটা সুযোগ হবে তাকে ছেড়ে দেবার। কেন? কারণ অনেক মানুষ থাকবে মাফিয়ার দুনিয়া থেকে। হ্যাঁ, এটা অভিনবকে পথ থেকে সরিয়ে দেবার সঠিক সুযোগ। ঠিক আছে, আমি আসছি। আমি ওই অকাজের স্বামীটাও নিয়ে আসব। অভিনব সোজা দাঁড়িয়ে সব শুনছিলেন। তখনই তার ফোন আবার বেজে উঠল। স্ক্রিনে দুবাই নম্বর দেখে অভিনব বাড়ি থেকে বেরিয়ে গেল। আমার বেকার স্বামীর গ্রামের বন্ধু নিশ্চয়ই ফোন করছে। ঠিক আছে, আমি ওকে আমার ড্রাইভার হিসেবে নিয়ে আসব। ঠিক আছে? ঠিক আছে, দেখা হবে। বাই। এবং এখন খান্ডালাতে এমন কিছু ঘটতে চলেছে যা আনান্নাকেও চমকে দেবে। পরের দিন আনান্না অভিনবকে নিয়ে গাড়িতে করে খান্ডালা চলে এলো। হোটেলটা দেখে অভিনবের চোখ বড় হয়ে গেল। তোমার পুরো পরিবারে হয়তো তুমিই একমাত্র যে এত বড় একটা হোটেলের মধ্যে পা রাখার সুযোগ পাচ্ছ। ঠিক তখনই অনন্যার কলেজের বেয়াদব ধনী বন্ধুবান্ধবরা সেখানে এসে হাজির হলো। তাদের মধ্যে রাজ নামের একটি অহংকারী ছেলেও ছিল, যে সবসময় অনন্যাকে ইমপ্রেস করার চেষ্টা করত। অনন্যা, এটা কি? তুই কি এই ট্রিপে স্বামীর বদলে নিজের চাকরটা এনেছিস? ওটা আমার স্বামী। কি? অভিনবের সাধারণ পোশাক দেখে অনন্যার বন্ধুগণ ও তাদের স্বামীরা মুখ বাঁকা ছিল, কিন্তু তাদের ধারণা ছিল না কি ঘটতে চলেছে। তখনই হোটেল ম্যানেজার এসে বলল, এক্সকিউজ মি স্যার, আকরম স্যারের পার্টি সন্ধ্যায়, তাই এখন লাঞ্চ আর ড্রিঙ্কসের বিল আপনাদের তরফ থেকেই পে করতে হবে। ওয়েটার যখন মেনু কার্ড নিয়ে এলো, তখন আরিয়ান নামের একটি ছেলে অভিনবকে ফাঁদে ফেলতে ঘোষণা করে, হে সবাই, আজ বিলটা অভিনবই দেবে। আমি এমন কিছুই বলিনি। চল সবাই তালি দিই অভিনবের জন্য। এই চাকর যে মাসে ৬,০০০ টাকা করে পায়, আমাদের লক্ষের বিল দেবে। 1 মিনিটে কি হলো অভিনব বুঝতেই পারল না। আর অনন্যাও ভাবছিল, অভিনব এটা কি করলো? আমার কাছে আজকের বিল দেওয়ার মতো টাকা নেই, আর এই অভিনব তো একেবারেই গরিব। আর হ্যাঁ বন্ধুরা, অভিনব একটি শর্তও রেখেছে। যদি সে আজ বিল দিতে না পারে, তাহলে রাজ অনন্যাকে নিয়ে যাবে। কি? অভিনব, তুমি নিজের সীমানা বজায় রেখে দাও বিট। আমি তোমার জিনিস নই যাকে বাজি রাখা যায়। অনন্যা, আমার কথা শোনো, আমি তো কিছু। চুপ কর, চুপ কর। অভিনব অনন্যাকে বোঝাতে চাইল যে ওকে ফাঁদে ফেলা হচ্ছে। আরে আরে আরে, বাজি ধরা হয়ে গেলে পিছিয়ে যাওয়া যাবে না। কি হলো? টাকা শেষ হয়ে গেল? ওয়েটার! রাজ অভিনবকে কথা বলবার সুযোগ দিল না এবং হোটেলের সবচেয়ে দামি খাবার ও ড্রিঙ্ক অর্ডার করাতে লাগলো। ঠিক তখন কাজলের চোখ পড়ল একটা বক্সিং রিংয়ে। হে রাজ, তুমি তো কলেজের বক্সিং চ্যাম্পিয়ন ছিলে, তাই না? তাহলে আর কি, তোর এবং অভিনবের মধ্যে একটা লড়াই হওয়া যাক। আমাদের খাবার আসার আগে বিনোদনও হবে। এটা শুনে সবার আগ্রহ জাগল, কারণ রাজ সত্যিই এক ভয়ঙ্কর বক্সার, যার নামে অন্য কলেজগুলো ভয়ে কাঁপত। রাজ এতদিনে 25 জনের নাক ভেঙে দিয়েছে। ঠিক তখনই অভিনবের ফোন বেজে উঠল। অভিনব স্যারের ফোন বাজছে। কে ফোন করছে? রাঘু কাকা। ওর বাড়ি থেকে নিশ্চয়ই বলছে, ওই অভিনব, তুই ঘর পরিষ্কার করে গেলি না তো? তাহলে কি বলছো, আমরা কি লড়াই করব? আজ আমরা জানবো অনন্যার জন্য কে সেরা, তুই না আমি। অভিনব, তোমার এখনো একটা সুযোগ আছে, না বলো? অভিনব, তোমার কি রাজের সাথে লড়াই করার সাহস নেই? অভিনব রেগে গেল এবং এখন বলল, আমি বক্সিং করব। বন্ধুরা, তো আজ অভিনব মার খাবে আর আমরা খাবার। রাজও প্রস্তুতি নিয়ে রিংয়ে উঠল। অন্যদিকে আরিয়ান ও তার বন্ধুরা দামি ড্রিঙ্ক ও খাবার অর্ডার করা শুরু করল। ঠিক তখন রাজ আক্রমণ শুরু করল এবং অভিনবকে একটা জোরালো ঘুষি মারল। অভিনবের মুখ থেকে রক্ত বেরোতে লাগলো।
এরপর রাজ ক্রমাগতভাবে অভিনবকে ঘুষি মেরে চলল, তাকে হাত তুলবারও সুযোগ না দিল। সবাই ভাবল অভিনব এবার শেষ। তখন হঠাৎ অভিনব লুটিয়ে পড়ল। বন্ধ কর অভিনব, আত্মসমর্পণ কর এবং এখনই বেরিয়ে এসো। ঠিক যখন অনন্যা এটা বলল, রিংয়ের বাইরে রাখা অভিনবের ফোন বেজে উঠল। অনন্যা যেন ফোনটা না দেখুক এটাই ভেবে অভিনব দ্রুত উঠে পড়ল এবং ঠিক রাজ আঘাত করার জন্য এগোতেই অভিনব রাজকে এমন এক শক্তিশালী ঘুষি মেরেছিল যে রাজ সেখানেই অচেতন হয়ে পড়ল। অনন্যার দৃষ্টি অনন্যার ফোন থেকে ছুটে গেল মাটিতে পড়ে থাকা রাজের দিকে। অভিনব ঘুষিতেই বক্সিং চ্যাম্পিয়ন রাজকে নকআউট করে দিল। এমন ঘুষি কেবল একজন প্রফেশনাল খেলোয়াড়ই মারতে পারে। এই অভিনব নিশ্চয়ই কিছু লুকিয়ে রেখেছে। অভিনব বেরিয়ে এসে ফোন তুলে নিল এবং রাখল। ঠিক আছে রাজ, চিন্তা করিস না। যদিও এখানে তোকে হারায়ও, আমরা বিল এমনভাবে বাড়িয়েছি যে ও 7 জন্মেও এটি পরিশোধ করতে পারবে না। স্যার, এখানে আপনার বিল 5,40,000। কিছু না, আমাদের অভিনব স্যার এখানে আছে, উনি সবার বিল দেবেন। কিন্তু ওয়েটার অভিনবকে দেখে বিভ্রান্ত হয়ে গেল। তিনি ওর পোশাক দেখে ঠিকই বিচার করে ফেলেছিলেন। স্যার, অনুগ্রহ করে রিসেপশনে আসুন। সাবধানে দেখো যেন পালিয়ে না যায়। এখন সবাই ওয়েটারের দিকে তাকিয়ে রইল। অভিনব যদি বিল না দিতে পারে, রাজ আজ তার সব রাগ অনন্যার ওপরে বের করে দেবে। এই ভয়ে অনন্যা ঘামতে শুরু করলো। ওয়েটার যখন অভিনবের হাতে থাকা কার্ড নিল ও সোয়াইপ করলো, তার মুখের রং উঠে গেল। কি হয়েছে? অভিনবের কার্ডে কোনো ব্যালেন্স নেই, কোনো টাকা নেই? যদি তার কার্ডে টাকা না থাকে তাহলে বলো, ও সম্মানের কথা চিন্তা করো না। অনন্যার মুখে রং ঘুচে যাচ্ছিল, কারণ যদি অভিনব বিলে টাকা না দিতে পারে, রাজ আর ছেড়ে দেবে না। কি ব্যাপার, ওনার কাছে কি কোনো টাকা নেই? ওয়েটার কিছু বলতে পারার আগেই হঠাৎ জেড প্লাস সিকিউরিটি গার্ডরা হোটেলের প্রধান দরজায় এসে উপস্থিত হলো এবং সবাই তাদের দিকে আগ্রহী হয়ে তাকালো। মনে হচ্ছে কোনো সেলিব্রিটি এসেছে। ও ঈশ্বর, ওটা মিস্টার দিকপাল, আকরাম স্যারের বস। জানো, ওদের সাথে দেখা করতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। যেখানে আমি ম্যানেজার হিসাবে কাজ করি সেই কোম্পানিতে ও বিনিয়োগ করেছে। আজ আমার যেন ভগবানের দর্শন হলো। মিস্টার দিকপাল অভিনবকে চিনে ফেলল। তুমি এখানে কি করছো? মিস্টার দিকপাল অভিনবকে দেখল এবং সবাই মনে করল সে তাদের দিকেই তাকাচ্ছে। তখন রাজ এগিয়ে এলো। অভিনব মিস্টার দিকপালকে অগ্রাহ্য করে মেন গেটের দিকে হাঁটতে লাগলো। তখন মিস্টার দিকপাল হোটেল ম্যানেজারকে বলল, ম্যানেজার, ওর এবং বাকিদের বিল আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিন। এটা বলে মিস্টার দিকপাল নিজ তার রুমে চলে গেল। 1 মিনিটে এত কিছু ঘটল যে কেউই কিছু বুঝতে পারল না। এই মিস্টার দিকপাল কি কিছু খেয়েছে নাকি? উনি অভিনবকে অন্য কারোর সঙ্গে গুলিয়ে ফেলেছেন। হেই অভিনব, মিস্টার দিকপাল টাকা দিয়েছে তো আমি বাজি জিতেছে। তুমি কোথায় যাচ্ছ? আর সেই যুক্তি অনুযায়ী অনন্যা এখন আমার। আর আজ রাতটা দেখো রাজ, ফোনটা দাও আমাকে। তখন রাজ অভিনবকে বক্সিংয়ের বদলা নেওয়ার জন্য বলল, কোন বড় সুপারস্টারের কল এটা? বারবার বাজছে। ফোনটা রিসিভ করে দেখা যাক। দেখ, তোর সব রাগ আমার ওপরে দেখা, কিন্তু ফোনটা ধরিস না। রাজ এটা চ্যালেঞ্জ হিসাবে নিয়ে ফোনটা ধরল। রাজ ফোনটা স্পিকার করে দিল এবং অন্য প্রান্ত থেকে একটা কণ্ঠ বলল, বস, আমরা আপনার লোকেশন পেয়ে গেছি। আমরা আপনাকে আনতে আসছি। কিছু গুরুত্বপূর্ণ আছে। এটা নিশ্চয়ই কোনো রিক্সা চালক বা কেব চালকের ফোন। নিজেকে বস মনে করছে। আনান্নাও এটা মজার মনে করছিল, কিন্তু এরপর এমন কিছু ঘটল যা সবাইকে নীরব করে দিল। আরে, ওটা তো কোটি টাকার হেলিকপ্টার। অভিনবের ট্যাক্সি কোথায়?
এরপর অভিনব ফোনে কিছু বলল আর হেলিকপ্টারটা উড়ে গেল সেখান থেকে। ঠিক সেই সময় একটা ট্যাক্সি এসে অভিনবের সামনে দাঁড়ালো। পাহাড় খুঁড়ে ইঁদুর বেরোলো, জানতাম ও এত দামি হেলিকপ্টারে চড়বে। দেখো, ও ট্যাক্সি এসে গেছে। কিন্তু দুবাই থেকে বারবার ফোন আসা, এই দামি গাড়িগুলো আর হেলিকপ্টার সবকিছু একটা এমন গোপন সত্য ফাঁস করতে চলেছে যাতে আপনার গা শিউরে উঠবে। অভিনব তাড়াতাড়ি ট্যাক্সিতে উঠে চলে গেল। ঠিক তখনই রাজ আর বাকিদের মনে অভিনবকে নিয়ে সন্দেহ জাগলো। বন্ধুরা, কেউ জানে ও কোথায় গেল? নিজের বউকে খান্ডালাতে রেখে ও কার সঙ্গে দেখা করতে গেল? The person you have called is currently busy on another call. তুমি এমন সাহস করলে অভিনব, আমায় না বলে কোথায় গেলে? অনন্যা, তুমি কোনোদিন খোঁজ নাওনি তোমার অকর্মা স্বামী কার সঙ্গে কথা বলে? চলো অভিনবের পর্দা ফাঁস করা যাক। আজই ওকে হাতে নাতে ধরব। এটা বলেই রাজ অনন্যার গাড়ি বের করলো আর সবাই মিলে অভিনবের ট্যাক্সিকে ফলো করতে শুরু করলো। রাজ, তাড়াতাড়ি যাও। অভিনব, আজ তোকে ফাঁস করব। কোথায় যাস আর কি কীর্তি করিস সব বের করে ফেলবো। রাজ আর সবাই চিন্তায় ছিল যে অভিনব কোথায় যাবে আর কিভাবে ওকে ফাঁস করবে আর ঠাট্টা করবে। কিন্তু তারা জানতো না আজ অভিনবের এমন পরিচয় তাদের সামনে ফাঁস হতে চলেছে যা তারা স্বপ্নেও ভাবতে পারেনি। অভিনব কি গরিব ছেলে যে শুধু গালাগাল খাওয়ার জন্যই জামাই হয়ে এসেছে, নাকি অন্য কিছু? কোথাও যেও না, সব গোপন ফাঁস হতে চলেছে। আরে থামো থামো! পুলিশ হঠাৎ চেকপোস্টে অভিনবের ট্যাক্সিটা থামাল। রাজ নিজের গাড়িটা একটু দূরে থামিয়ে সব দেখতে লাগলো। পুলিশ ইন্সপেক্টর অভিনবকে গাড়ি থেকে নামিয়ে চেকিং শুরু করলো। তল্লাশিতে অভিনবের কাছে একটা বন্দুক পাওয়া গেল। বন্দুক দেখে ইন্সপেক্টর বলল, এটা কি? এই বন্দুক কোথা থেকে এলো? লাইসেন্স কোথায়? অভিনবের কাছে বন্দুক? যে লোকটা নিজের চাকরের কাছ থেকেও গাল খায়, পুরনো গাড়িতে পেট্রোল ভরতে 500 টাকা ধার নেয়, ওর কাছে বন্দুক এলো কোথা থেকে? তবে কি আমি অভিনবের আসল সত্যটা জানিই না? বন্ধুরা, এই অভিনব একটা অপরাধী। এখন দেখো পুলিশ কিভাবে ওর কাছ থেকে সত্য বের করে। আমি শুধু কমিশনারের সামনে মুখ খুলব। তাই নাকি? দেখো দেখো, পুলিশ কমিশনারকে চাই ওর। শোন, বেশি চালাকি করার চেষ্টা করিস না, নইলে তোকে উল্টো করে ঝুলিলে এমন মারবো যে তোর আসল পরিচয় বেরিয়ে আসবে। যে লোকটা বাড়ির চাকরদের কাছ থেকেও বকুনি খেত, আজ সে পুলিশের হাত ধরে ফেলল। আমার হাত ছাড়, নইলে লাঠি দিয়ে পেটাব। আরে ছেড়ে দাও ওনাকে। এই চিৎকার শুনে আশেপাশে সব পুলিশ ঘুরে তাকাল। অনন্যার রাজও হতবাক হয়ে গেল। ও পাগল হয়ে গেছে, কেউ কমিশনারকে ফোন করো। এই গোলমালের মাঝেই একটা পুলিশের সাইরেন শোনা গেল। এ কি নাটক হচ্ছে এখানে? স্যার, ওনার ওপর হাত তোলার সাহস হলো কেন? কমিশনারকে দেখে সবাই ফ্যাকাশে হয়ে গেল। আর অভিনব যে এতক্ষণ অপমানিত হচ্ছিল, এখন পুলিশেরাও তার সামনে কাঁপছে। কমিশনার ওকেও চিনে ফেলল, কিন্তু কিভাবে? এখানে অনন্যা, বাকি সবাই আর পুলিশ ইন্সপেক্টরও ভাবতে লাগলো, তুমি কি তোমার চাকরি ভালোবাসো না? কে ওনাকে ধরেছে? কিন্তু স্যার, ও বন্দুক
মানে ওর কাছে বন্দুক ছিল তো কি হয়েছে, ওটা সেলফ ডিফেন্সের জন্য। আর আমি অনাকে অনার জন্মদিনে এই বন্দুকটা গিফট করেছিলাম। ওর জন্মদিনে? কিন্তু ওর জন্মদিনে তো অভিনব ওর মায়ের স্যান্ডেল মেরামত করতে গিয়েছিল। কমিশনার ওকে বন্দুক গিফট করলো? আমি কি স্বপ্ন দেখছি? অনন্যার বাকিরা কিছুই বুঝতে পারছিল না। তখনই কমিশনার অভিনবকে সম্মান দিয়ে যেতে বলল। কিন্তু রাজ গাড়ি নিয়ে অভিনবের পিছু নিতেই পুলিশ ইন্সপেক্টর ওদের থামালো। এত তাড়াতাড়ি করে কোথায় যাচ্ছ? এই মেয়েগুলো কারা? সবাই নামো, এসো। স্যার, আমরা অভিনবজির সঙ্গে আছি, তাই উনি যেখানে যাবে আমরাও সেখানেই যাচ্ছি। ঠিক আছে, যাও। ওরা অভিনবের ট্যাক্সিকে ফলো করতে থাকলো। ট্যাক্সিটা একটা বিশাল পুরনো গলি দিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় কয়েকটা কালো গাড়ি সেই পুরনো গলি থেকে বেরিয়ে এলো। গাড়িটা অভিনবের ট্যাক্সির সামনে এসে সামনে চলতে লাগলো। তারপর আরো 3টে কালো গাড়ি অভিনবের ট্যাক্সির সঙ্গে সঙ্গে চলতে লাগলো। ও মাই গড! অভিনবের দুবাইয়ের সঙ্গে কি সম্পর্ক? আরও দুবাই থেকে ফোন পাচ্ছিল কেন? গরিব ডেলিভারি বয় অভিনবের প্রেমিকা ওকে ছেড়ে একটা ধনী লোকের জন্য চলে গিয়েছিল। তারপর কি হয়েছিল? প্রেমে হেরে যাওয়া অভিনব 50 ফুট উঁচু বিল্ডিংয়ের ছাদে উঠে গিয়েছিল নেশা করে। বৈভবী, আমি এই দুনিয়া ছেড়ে যাচ্ছি। তোমার অভিমান আমাকে মেরে ফেলেছে। সেই ধনী লোকটার সঙ্গে সুখে থেকো। আমি যাচ্ছি। ওর জীবনে ভাগ্য কি খেলা দেখাবে কেউ জানতো না। হঠাৎ অভিনব পড়ে গেল নুচে, কিন্তু কোথায় পড়ল সে? এটা কি? ও ঈশ্বর, আমি এখানে কিভাবে এলাম? হ্যাঁ, ছাদ থেকে পড়ে অভিনব পৌঁছে যায় শহরের সবচেয়ে সুন্দর ও ধনী মেয়ে আনান্যার বেডে, যে ওই সময় শান্তিতে ঘুমোয়েছিল। সে ঘুম থেকে উঠতেই জিজ্ঞেস করল, তুমি কে এবং আমার বেডে তুমি কি করছো? আমি জানি না কোথা থেকে এলাম। কিছুই বোঝা যাচ্ছে না। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। তোমার স্বপ্ন থেকে বেরিয়ে বলো তুমি কে? তুমি কি জানো আমি কে?
ও ঈশ্বর, এসব কি দিদি? এই ভিখারিটা তোমার বেডরুমে কি করছে? ও, বুঝতে পেরেছি। সানি, তুমি এখানে কি করছো? না না, প্রশ্নটা আমার করা উচিত দিদি। এই ছেঁড়া লোকটা তোমার বেডরুমে কি করছে? দেখো দেখো ভাই, আমি নিজেও জানি না কিভাবে এখানে এলাম। আমি শুধু বলতে চাই আমি ছাদে ছিলাম। চুপ কর। পুলিশ আসবে আর পুরো সত্য উদ্ঘাটন করবে। না না দিদি, পুলিশকে কিছু বলিও না। হয়তো তুমি সিং পরিবারের মর্যাদা ভুলে যাচ্ছ। সিং পরিবারের সকল সিদ্ধান্ত এক ব্যক্তিই নেন, মহান রাজা হারদেব পাল সিং, আমাদের সম্মানিত দাদু। দাদুর নামে শুনে অনন্যার কপালে ঘাম জমতে শুরু হয়ে গেল। অনন্যা, হারদেব পাল সিং কেবল শহরের একজন পরিচিত ধনী মানুষ নন, তিনি ছিলেন বেশ রক্ষণশীল ও কঠোর মানুষ, পুরনো ব্যবস্থার চিন্তার অধিকারী। তিনি স্যুট পরা মানুষ, কিন্তু মানসিকতা ছিল 500 বছর পুরনো। অনায়াসে অনন্যা ভয়ে কাঁপতে লাগলো। দাদু ফিরে এলে কি হবে সে ভাবতে লাগলো। অনন্যা, বের হও। দাদুর উচ্চ কণ্ঠ শুনে অনন্যা হতবাক হয়ে দাঁড়িয়ে গেল। দাদু? সে বুঝতে পারল হয়তো দাদু সব জানতে পেরে গেছেন, কিন্তু কিভাবে? আর কতক্ষণ তুই এই ভিকরিটার সঙ্গে পড়ে থাকবি? উঠ, দাদু তোকে দেখার অপেক্ষায় আছেন। কোথায় যাচ্ছিস ভাই? বড়রা ঠিকই বলেন, অ্যালকোহল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন দেখো, এখন কে রক্ষা করবে আমার দিদিকে দাদুর রাগ থেকে? আর তুই ডেলিভারি বয়, তোর তো যা তা হয়ে গেল। এটা শুনে অভিনব বুঝল সানি হয়তো সবকিছু করেছে। ছাদ থেকে পড়ে হয়তো অভিনব অচেতন হয়ে গিয়েছিল এবং সানি তাকে সেই অবস্থায় এখানে নিয়ে এসেছে। কিন্তু এখন অভিনবের মনের মধ্যে অন্য প্রশ্নগুলো ঘুরছিল। একজন ভাই তার বোনের সঙ্গে এমনটা করতে পারে? সে কি সত্যিই ওর ভাই? এই প্রশ্নগুলো অভিনবের মাথায় ঘুরে বেড়াচ্ছিল। এদিকে হারদেব পাল সিং একটি বড় সমস্যা বয়ে এনেছে। তোমার এত বড় সাহস? বিয়ের আগেই কোনো ছেলের সাথে সম্পর্ক রাখো? তোমাকে আমি আমার নাতনি বলতে লজ্জা পাই। দাদু, বিশ্বাস করুন, আমি জানি না এই ছেলেটাকে। মিথ্যা বলো না, আমি সব জানি, বুঝেছ? সব তোমার মা বাবার ভুল। তোকে পড়াশোনা শেখালাম, বিজনেসও করতে দিলাম, আর তুই একটা রাস্তার ছেলেকে ঘরে নিয়ে এলি। হারদেব পাল অভিনবের হাতে একটি জিনিস দেখে চমকে গেলেন। তোমার লজ্জা হওয়া উচিত। তুমি নিজে দাদু হয়ে নিজের নাতনির উপর হাত তুলছো। তাকে এভাবে অপমান করা, তুমি ঠিক আছো? এই কি ন্যায়? হঠাৎ পুরো ঘর নিশ্চুপ হয়ে গেল। কেউ আগে হারদেবের সঙ্গে এভাবে কথা বলেনি। এখানে একটা সাধারণ ডেলিভারি বয় শহরের একজন নামকরা মানুষের সাথে তর্ক করছে। তুই নীচ মানুষ, কি সাহসে আমার দাদুর মুখের ওপর কথা বলিস? তোকে গুলি করে মারব। সানি, ওকে ছেড়ে দাও। সানি বুঝল না কেন তার দাদা এভাবে বলছেন, কিন্তু তার কোনো উপায় ছিল না। তাকে দাদুর কথা মানতে হলো। হারদেব পাল অভিনবকে ওপরে থেকে নিচে পর্যন্ত দেখে অনন্যাকে বললেন, অনন্যা, ওই ছেলেটার নাম যাই হোক, তোকে তাকে বিয়ে করতেই হবে। না দাদা, আমি কিভাবে তার সাথে বিয়ে করব? আমি তোর নামও জানি না। ও মেয়ে, এমন নির্দোষ অভিনয় করো না। তুমি হারদেব সিং এর বিধি জানো না? নিঃশব্দে বিয়ে করো, আর তা আজই। না দাদা, আমি এই দরিদ্রটাকে বিয়ে করব না। আমি বিয়ে করব না। ঠিক আছে সানি, তোমার বোনকে ফার্ম হাউসে নিয়ে যাও।
জ্যান্ত মাটিতে পুঁতে দাও। এটা শুনে অনন্যা সিং উঠে দাঁড়ালো। সে জানতো হারদেব যা বলছে তা সে বাস্তবেই করাতে পারে, কারণ এর আগেও যে কেউ সিং পরিবারের নিয়মের বিরুদ্ধে গিয়েছে তাদেরও এই এক পরিণতি হয়। অনন্যা এখন দাদুর সম্মুখে অপ্রতিরোধ্য। অভিনব জানতো যদি সে অনন্যাকে বিয়ে না করে এক নির্দোষ মেয়ে তার জন্য প্রাণ হারাবে। তারপর আর কি, 1 ঘন্টার মধ্যেই ওই একই হলে অনন্যা ও অভিনব বিয়ে হয়ে গেল। তাদের বিয়ের প্রথম রাতে অনন্যার মাথায় কেবল একটি চিন্তা ছিল। তোমার নাম কি? অভিনব, কিন্তু আমার বাবার আদর করে ডাকেন। সে যাই হোক না কেন আমার জানার দরকার নেই। আর একটি কথা ভালো করে শোনো, এই বিয়ে বিয়ে নয়, এটা জবরদস্তি। আমরা হয়তো স্বামী স্ত্রী, কিন্তু এই ঘরে আমাদের সম্পর্ক দুজন অপরিচিতদের মতোই। অভিনব জানতো যে রাজবাড়ির রানী অনন্যার সাথে একজন ডেলিভারি বয়ের কী বা সম্পর্ক থাকতে পারে, কিন্তু সে এটা জানতো না যে ঈশ্বর যদি তাদের মিলিয়ে দিয়ে থাকেন তাহলে তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আজ আমার বন্ধু আকরামের জন্মদিনের পার্টি, আর অনন্যা তুমি আমাদের নতুন জামাইকে সঙ্গে নিয়ে যাবে। অনন্যা পার্টিতে যেতে চাইছিল না, কিন্তু দাদুর আদেশ অমান্য করা তার পক্ষে সম্ভব ছিল না। অনন্যার সাথে অভিনবকে যেতে বাধ্য করা হলো, কিন্তু সেখানে গিয়ে সে এমন একজনের মুখোমুখি হলো যা তাকে একেবারে অবাক করে দিল। বৈভবী, তুমি এখানে? হ্যাঁ, অভিনবের সামনে দাঁড়িয়ে ছিল তার প্রাক্তন প্রেমিকা বৈভবী, যার থেকে অভিনব ভালোবাসায় বিশ্বাসঘাতকতা পেয়ে ছাদে উঠেছিল। কিছুদিন আগেই শহরের নামকরা ধনী দেবান তার প্রেমে পড়ে যায়, আর বৈভবী অভিনবের সাথে সম্পর্ক ভেঙে দেয়। দেবান দেখল অভিনব বৈভবীর সাথে কথা বলছে, তাকে দেখেই বলল, বেবি, এই হতচ্ছাড়াটা কে? এ তো সেই ডেলিভারি বয়টা না, যে তোমার জন্য ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল? হ্যাঁ বেবি, এ তো সেই আজকের দেবদাস। মনে হয় ডেলিভারি দিতে এখানে এসেছে, তাই না? এদিকে সানি সেখানে এসে পৌঁছাল যে আগে থেকেই পার্টিতে ছিল। কি খবর জামাই বাবু, এখানে পিৎজা ডেলিভারি করতে এসেছো নাকি? জামাই বাবু, তোমাকে দেখে তো গরিব ঘরের ছেলে মনে হয়, কিন্তু এতটা গরিব যে ডেলিভারি বয় হয়ে গেছো। ছি 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 জামাই বাবু। সানি, তুমি এই ছেলেকে জামাইবাবু কেন বলছো? কি বলছো এসব? হ্যাঁ, আমি এটাই বলতে চাইছি যে আমার বোনের বিয়ে এই ছেলেটার সাথেই হয়েছে। ও আমার বোনের স্বামী, ও আমার বোনের আদরের মিষ্টি ভালোবাসার স্বামী। এই কথা শুনে পার্টির সবাই চমকে গেল, কিন্তু সবচেয়ে বেশি অবাক হলো অন্যান্যার প্রাক্তন প্রেমিক চিরাগ। না অনন্যা, তুমি এটা করতে পারো না। আমি এত বড় লোক, আর তুমি কি না এই ভিখারিটাকে বিয়ে করলে? তোমার এমন কি হলো যে তুমি এই ভিখারিটাকে বিয়ে করলে? দাঁড়াও চিরাগ, আমিই বলছি আমার আদরের বোন কেন ওকে বিয়ে করেছে। এরপর সানি নাটকীয়ভাবে সেখানে উপস্থিত সবার সামনে সেই অদ্ভুত বিয়ের গল্পটা বলতে শুরু করলো। কিভাবে অভিনবকে অনন্যার বিছানায় পাওয়া গিয়েছিল, কিভাবে দাদু তাদের বিয়ের আদেশ দিয়েছিলেন। সব শুনে সবাই চুপ হয়ে গেল, সবাই চলে যাচ্ছিল। অনন্যার চোখে জল এসে গেল, সে কাঁদতে কাঁদতে দৌড়ে সেখান থেকে চলে গেল। অভিনব অনন্যার পেছন পেছন বেরোতে যাচ্ছিল, কিন্তু সানি তাকে আটকে দিল। সে অভিনবের হাত ধরল। আরে জামাই বাবু, কোথায় যাচ্ছ? তুমি তো আমাদের গর্ব। এসো এসো জামাই বাবু, তোমার জন্য এই চেয়ারটা বিশেষভাবে বানানো হয়েছে। এই বলে সানি অভিনবকে সুন্দর কিন্তু বিপজ্জনক দেখতে একটা চেয়ারে বসার জন্য ইশারা করল। আরে সানি, পাগল নাকি? ও এই চেয়ারে বসতে পারে না। তুই তো জানিস এটা কার চেয়ার, তাই না? তুই চুপ কর দেবান। আমার জামাই বাবুকে কিভাবে সম্মান জানাতে হয় সেটা আমি জানি। হ্যাঁ, ও যেই হোক না কেন আমাদের বন্ধু সানির জামাই বাবু, তো ওকে তো সম্মান দেখাতেই হবে, তাই না? অবশ্যই দেখাতে হবে, কেন দেখাবো না? চিরাগের কথা শুনে দেবান ব্যাপারটা বুঝলো। সানি মনে মনে অভিনবকে শেষ করে দেওয়ার ফোন দিয়ে আঁটলো। এবার এই ডেলিভারি বয়টা নিজের আসল জায়গাটা বুঝতে পারবে। এসো, তোমাকে তোমার হট সিটে বসাই।
এটা তোমার জন্যই বানানো। এবার বসো। আরে জামাইবাবু, দয়া করে বসো। অভিনব চেয়ারে বসার সাথে সাথেই খুব জোরে একটা অ্যালার্ম বাজতে শুরু করলো। এসব কি হচ্ছে? তুই এটা কি করলি? তুই মাফিয়া কিং এর চেয়ারে বসেছিস। তুই তো এবার শেষ। ওই বিশেষ চেয়ারটা ছিল মাফিয়া কিং গ্যাংয়ের লিডার আকরামের, আর ওই চেয়ারে আকরাম ছাড়া অন্য কারোর বসার অনুমতি ছিল না। কোন মায়ের বেটার এত সাহস যে মাফিয়া কিং এর চেয়ারে বসেছে? স্যুট বুট পরা, হাতে দামি সিগার নিয়ে স্বয়ং আকরাম এসে হাজির হলো। অ্যালার্ম শুনে সে বুঝেছিল কেউ মাফিয়া কিং এর চেয়ারে বসার সাহস দেখিয়েছে। তুই কে? তোকে এখন আকরামের রাগ থেকে কে বাঁচাবে? স্যার, আমাকে মাফ করে দিন। আমি এই চেয়ারটার ব্যাপারে কিছুই জানতাম না। অভিনব যখন আকরামের সামনে ক্ষমা চাইছিল, তখন আকরামের চোখ আটকে গেল অভিনবের হাতের আংটায়। আংটিটার ওপর একটা বাঘ খোদাই করা ছিল। আংটিটা দেখে আকরামের মুখের ভাব হঠাৎ পাল্টে গেল। রাগের জায়গায় চোখে মুখে ভয় ফুটে উঠল। আংটিটা দেখে আকরামের যেন পুরনো কিছু মনে পড়ে গেল। টাইগার, আমাকে মাফ করে দিন। আমি আপনাকে চিনতে ভুল করেছি। আমি সত্যিই দুঃখিত। আরে আকরাম কাকা, আপনি এই ভিখারিটার সামনে হাত জোড় করছেন কেন? তুই ওকে ভিখারি বললি? ছোট লোক কোথাকার। এই চেয়ার ওর, এই সাম্রাজ্য ওর। ওই আমাদের মাফিয়া কিং গ্যাংয়ের আসল মালিক, আমাদের টাইগার। ওই আসল টাইগার। হে ভগবান! কেন আকরামের মতো একজন ভয়ঙ্কর ডন অভিনবের সামনে মাথা নত করল? কেনই বা সে অভিনবকে টাইগার বলে ডাকল? আকরাম কি অভিনবকে চিনতে পেরেছিল? অভিনব ওরে টাইগারের গল্প কোন নতুন মোড় নেবে? বাকিটা জানতে হলে দেখুন পরের এপিসোড, দ্য রিটার্ন অফ দ্য টাইগার, শুধুমাত্র পকেট এফএম এর ইউটিউব চ্যানেলে। নিচের লিঙ্ক থেকে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন।